এটা বিএমএস এর নীতি। অর্থাৎ আমরা শ্রমিক হিসেবে আমরা যে স্বীকৃতি পেয়েছি, আমরা শ্রমিক হিসেবে যে পরিশ্রম করবো তার পয়সা আমরা পুরো বুঝে নেব। এখন আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আগের দিন তো দিদিরা ছিলেন, একটা গান আমরা গাই, নিজেদের জন্য গাই, সবার জন্য গাই, দেশিদের জন্য গাই, সেটা সপ্তর্ষি হালদারকে আমাদের ডায়মন্ডনগর ব্লক 1-এর সেক্রেটারি সপ্তর্ষি গানটা গাওয়ার জন্য অনুরোধ করব। তার সঙ্গে সঙ্গে আমরা উনি এক লাইন গাইবেন, তারপরের লাইনটা আমরা গাইব, একটু উঁচু গলায় গাইবেন সব। জনসেবা যে কর্ম আমাদের, জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা, ধর্ম আমাদের মানবতা, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা, ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। যখন বলবেন যেন বিএমএস এর গঠনতন্ত্রটা উনি আর উকিলবাবু কিছু বলেন। ভারত মায়ের উন্নতি হলে তবে আমার উন্নতি হবে, এই কথাটা বিশ্বাস করে সুরক্ষিত করে ভারত মাকে সম্মান। আর যেহেতু 1 নম্বর ব্লকের সেক্রেটারি এবং এই মৎস্যজীবী সম্বন্ধে কতটা আজকের প্রায় ধরুন আজ 9 মাস 10 মাস রাত্রি 9টার সময় আমাদের সারা পশ্চিমবঙ্গে দিদিরা সারা পশ্চিমবঙ্গে সেলের সম্মানীয় কনভেনার নীলরতন সরকার মহাশয়, সেক্রেটারি নীলরতন সরকার মহাশয় বিএমএসে, এছাড়া আছেন বিগত দিনে সরকার পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পরিবর্তনের পক্ষে অনেকে ভোট দিয়েছেন, কিন্তু দেখা গেছে মূল সংগঠন ভোট দিয়ে 39, 40, 41 এর মধ্যে সীমাবদ্ধ ছিল। কি করতে হবে? তখন মূল সংগঠন বা উচ্চ নেতৃত্ব, দিল্লির নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সকলেই চিন্তা করলেন তাহলে কোথায় আমাদের ভোটটা রয়েছে, তো কোন কোন পকেটে আমাদের ভোটগুলো কালেক্ট করলে আমরা এই 5% ভোটে আমরা যুক্ত করে আমরা সরকার গঠন করব বা পরিবর্তন আনব। তখন ভারতীয় জনতা পার্টির 7টা মোর্চা এবং 29টা সেল রয়েছে। এই 29টা সেলের মধ্যে মৎস্যজীবী সেলও একটি অন্যতম সেল, ডক্টর সেল, এই সমস্ত সেলগুলো রয়েছে। তো এই সেলগুলো প্রান্তিক মানুষজনের কাছে মূল সংগঠন মিটিং করছে, মিছিল করছে, কিন্তু একটি নদীর সঙ্গে যারা নদী এবং ডাঙা ঘর এর মধ্যে সীমাবদ্ধ সেই মানুষগুলোকে সংযুক্ত করার জন্যে কাদের দরকার? তাহলে ফিশারম্যানদের দরকার। তখন ওই শ্রেণীর মানুষজনকে কী করলো না, লিডিং পয়েন্টে এনে প্রান্তিক মৎস্যজীবীদের সঙ্গে একটা সংযোগ তৈরি করে ভারতীয় জনতা পার্টির কথা বলা। কারণ এদের সাথে রাজনীতির তেমন কোনো বিশেষ যোগ নাই, বাইরের রাজনীতি নেই, কারণ জীবন জীবিকা নিয়ে এরা চিরকালই বা সারা সময় সারা বছরই ব্যস্ত থাকেন। তো এদেরকে সংযুক্ত করে যদি ভারতীয় জনতা পার্টির ফেভারে আনা যায় তাহলে সরকার আমাদের এবারে গঠন হবে। ঠিক সেই দিকে লক্ষ্য রেখেই এবারে বিভিন্ন সংগঠনগুলোকে মানে মোর্চা সেলগুলোকে সংযুক্ত করা হয়েছে। 5% পর্যন্ত ছাড় দেবেন যদি তিনি এসসি কমিউনিটি বা এসটি কমিউনিটির হন, অর্থাৎ কোনো রিজার্ভ ক্যাটেগরি হয়ে থাকেন, তাহলে সে 45% পর্যন্ত মানে সাবসিডি পাবেন, অর্থাৎ 100 টাকা নিলে 45 টাকা তাকে আর দিতে হবে না। তেমনি তো এই 35 লক্ষ টাকা পর্যন্ত সে পাবেন, 35 থেকে 45 লক্ষ টাকা পর্যন্ত সে পাবেন। এছাড়া যদি কোনো যৌথভাবে করেন আর কি, একের অধিক যখন কেউ করবেন যৌথভাবে, তখন সেখানে সেটা হয়ে যাবে 90 লক্ষ টাকার মতো, মানে 1 কোটি টাকা বিলো। হ্যাঁ, তো এছাড়া আছে আমাদের ফিশ প্রসেসিং ইউনিট করা যাবে, যারা বড় বড় উদ্যোক্তা আছে ফিশ প্রসেসিং, মানে সেখানে কোটি টাকার উপরে তাদেরকে সেই অর্থ বরাদ্দ করা হয় এবং সেই অর্থের উপরেই ইন্স্যুরেন্স দেওয়া হয়। যদি কোনো কারণে আপনি সেইটা কোনো ডুবে যায়, মার খেয়ে যায় আর কি, তাহলে সেখানে কিন্তু তার ইন্স্যুরেন্স থাকলে সে কিন্তু সেটা আর দিতে হবে না, যে আপনার জায়গা সম্পত্তি ক্রপ করে নেবে, ব্যাংক দেউলিয়া হয়ে গেলে নিয়ে নেবে। যে সরকারি যে ছোটো ছোটো পুকুরে মাছ দেওয়ার ব্যাপার আছে, ফিশারিতে মাছ দেওয়ার ব্যাপার আছে, জাল দেওয়ার ব্যাপার আছে, তারপরে সাইকেল দেওয়ার ব্যাপার আছে, আইস বক্স দেওয়ার ব্যাপার আছে, মানে যেটা ইন্স্যুরেন্স বক্স বলা হয়।
তো এই সমস্ত সুবিধাগুলো সেই সময়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নতুন সরকার বা প্রশাসন বিভিন্ন জায়গায় কী করছে না, যে সরকারি মাল ধরছেন, এর নির্দিষ্ট জমির কাগজ নাই, নদীর কূলে থাকেন, তো তাদের সরকারি জমিতেই অনেকেই থাকেন, নদীতে ভেঙে যায় কিংবা সরকারি জমিতে থাকায় তাদের কোনো পাট্টার ব্যবস্থা নাই, অনেকে পাট্টা পান নাই। তো এইটা আমাদের সেলের পক্ষ থেকে এটা বিশেষভাবে কাজ, কারণ মৎস্যজীবীদের ফিনান্সিয়ালি তারা খুবই দুর্বল। হ্যাঁ, আমাদের অর্থনীতিতে দেখা যাচ্ছে ফিনান্সিয়ালি আমাদের প্রায় 33 লাখ বেনিফিশিয়ারি রয়েছেন পশ্চিমবঙ্গে। তো 33 লাখ বেনিফিশিয়ারি যদি আমরা 3জন 4জন করে পরিবার ধরি, দেখা যায় আমরা 1 কোটির ওপরে মৎস্যজীবী আছি। তাহলে এই মৎস্যজীবীরা যদি আমরা সংঘবদ্ধ হই, তাহলে আমরা একটা মন্ত্রী তৈরি করতে পারি, এটি এমপি তৈরি করতে পারি, শুধু রাজ্যমন্ত্রী নয় কেন্দ্রমন্ত্রীও তৈরি করি। যেমন মতুয়াদের কথা আপনারা শুনেছেন, রাজবংশীদের কথা শুনেছেন। যেমন রাজবংশীদের তরফ থেকে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কারণ তারা একটা কমিউনিটির মানুষ সংঘবদ্ধ ছিলেন। তো আমরা যদি 1 কোটি মৎস্যজীবী মানে কাগজে কলমে হয়ে থাকি পশ্চিমবঙ্গে, মতুয়াদের মধ্যে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী প্রতিমন্ত্রী, তো আমরা 1 কোটি মৎস্যজীবী হয়ে আমরা সংঘবদ্ধ হলে আমাদের মধ্যে তো একটা মন্ত্রী তৈরি করতে পারি কেন্দ্রে। আশিসটাকে প্রথমে বলতে দিয়েছি এই জন্যই যে আমাদের স্বার্থ কীভাবে জড়িত আছে এবং ভবিষ্যতে কী হতে পারে সেইটা জানাবার জন্য প্রথম মৎস্যজীবী সেলের আশিসটাকে বলার জন্য অনুরোধ করেছি। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন প্রীতম হালদার মহাশয়, জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। भारत माता की जय, भारत माता की जय, बीएमएस जिंदाबाद, बीएमएस जिंदाबाद। আজ দিনটি খুবই পুণ্যের দিন আমাদের কাছে। আজ ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস। ভারতীয় মজদুর সংঘ পথ চলা শুরু করে 1955 সালে মধ্যপ্রদেশের ভোপালে মাননীয় শ্রী দত্তপন্ত ঠেঙ্গড়িজির হাত ধরে। আজকের এখানে ফটো রয়েছে, ওই যে যার ফটো দেখতে পাচ্ছেন এখানে ব্যানারেও রয়েছে, সামনেও রয়েছে। দত্তপন্ত ঠেঙ্গড়িজি উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আপনারা অনেকেই শুনেছেন আরএসএস, শুনেছেন তো? এই আরএসএসের উনি প্রচারক ছিলেন এবং উনি শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের সুখ দুঃখের সাথী হতে নিজের জীবন পুরো নিয়োজিত করে দিয়েছেন, নিজেকে সমর্পণ করে দিয়েছেন। নিজের ব্যক্তিগত জীবন বলে ওনার কিছু ছিল না, শুধুমাত্র শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য এবং রাষ্ট্রের জন্য উনি নিজেকে বলিদান দিয়েছেন ভারত মায়ের চরণে। তাই তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে, তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ভারতীয় মজদুর সংঘ আজকের এই পুণ্য দিনে বিএমএসের প্রতিষ্ঠা দিবস পালন করছি সমারোহে সমগ্র ভারতবর্ষ জুড়ে। 1955 সালে এইরকমই একটা 23শে জুলাই এইরকমই একটা দিনে উনি প্রতিষ্ঠা করেছিলেন। এখন ভারতীয় মজদুর সংঘের মূলত উদ্দেশ্য কী? প্রত্যেক শ্রমিক সংগঠন বা প্রত্যেক ট্রেড ইউনিয়নের আলাদা আলাদা উদ্দেশ্য থাকে। শ্রমিকদের জন্য প্রত্যেক ট্রেড ইউনিয়নই কাজ করে। শ্রমিকদের কথার বাইরেও আমাদের কাছে অন্য আরও অনেক বিষয় থাকে। শুধুমাত্র শ্রমিকদের ন্যায্য পাওনা আমরা বুঝে নিলাম, বাকি আর কিছু আমাদের কোনো সামাজিক বা রাষ্ট্রীয় কোনো কর্তব্য রইল না, তা কিন্তু আমাদের সমাজ বা রাষ্ট্রের পক্ষে মঙ্গলকর নয়। সেই জন্য ভারতীয় মজদুর সংঘের মূলত উদ্দেশ্য শ্রমিকদের ন্যায্য পাওনা এবং মর্যাদা প্রতিষ্ঠা করা, তার সাথে সামাজিক এবং রাষ্ট্রীয় সুরক্ষা সুনিশ্চিত করা, সামাজিকভাবে যাতে শ্রমিকরা সুরক্ষিত থাকে এবং তারা প্রতিষ্ঠা পায়, এবং এর সাথে সাথে কর্মক্ষেত্রে আমরা যেখানে কাজ করছি, ধরুন কোনো শ্রমিক কলকারখানায় কাজ করে, কোনো শ্রমিক পরিবহনে অটো, বাস, টোটো এগুলোতে কাজ করে, কোনো পরিবহনে জলপথে যে সমস্ত পরিবহন আছে, লঞ্চ, নৌকা, ট্রলার, এগুলোতে অনেকে কাজ করে। যে যার কর্মক্ষেত্র আলাদা আলাদা রয়েছে, আমরা প্রত্যেকেই শ্রমিক, আমরা প্রত্যেকেই আমাদের শ্রমের বিনিময়ে ন্যায্য পাওনার দাবি করে আসি। এবং সেই যে কাজের জায়গাতে যাতে পরিবেশটা সুন্দর এবং সুষ্ঠু থাকে, সেই সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ নির্মাণ করার দায়িত্ব কিন্তু শ্রমিকদের যে সংগঠন, আমরা যেখানে কাজের জায়গা আমাদের রয়েছে, কাজের জায়গায় কিন্তু অন্য কোনো বাইরের লোক এসে সেখানে কাজ করবে না, বা তিনি সেখানে এসে তাদের শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝবেন না। তাই শ্রমিকদের দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে, তার ন্যায্য দাবি দেওয়া যা কিছু আছে, সেগুলো শ্রমিকদেরকেই বুঝতে হবে। বিবাদে জড়ানোর যে ট্র্যাডিশান, আমাদের পরম্পরা পশ্চিমবঙ্গে ছিল, যে কোনো কিছু হলেই কাজ বন্ধ করে দেওয়া, স্ট্রাইক করা, কাজে যাব না, কাজ করব না, কাজ করতে দেওয়া যাবে না, আমাদের দাবি মানতে হবে, মানছি না, মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়ি দাও, এই ধরনের ঋণাত্মক, এই ধরনের নেগেটিভ স্লোগান আমরা দেখেছি বিগত দিনে পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু ভারতীয় মজদুর সংঘ মনে করে শুধুমাত্র কাজ বন্ধ করে
কাজ বন্ধ করা মানে তো শ্রমিকদের পেটেও লাথি মারা। আমি যদি একদিন আমার কাজ বন্ধ রাখি, সেদিন তো আমার অন্ন জুটবে না। মালিক পক্ষ তাদের কিছু যায় আসে না, মালিক পক্ষ তাদের কিন্তু অনেক প্রতিপত্তি আছে, সম্পত্তি আছে, তাদের দিব্যি চলে যাবে। একটা শ্রমিক, বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে, অর্থাৎ রুজি রুটি যাদের প্রত্যেক দিনের কাজকর্মের উপর নির্ভর করে, যদি একদিন কাজ বন্ধ থাকে আমাদের কিন্তু হাড়ি চড়বে না, তাই তো? সেই জন্য আমরা কখনোই চাইবো না আন্দোলন করে কাজ বন্ধ রেখে আমাদের দাবি আদায় করা। এটা মজদুর অনেকেই কাজ করেন সরকার, কিন্তু এখানে একটা দুর্নীতিগ্রস্ত আগের সরকার ছিল, সেটাকে আমরা বিসর্জন দিয়ে আমরা আমাদের সরকারে এনেছি এবং আমাদের যে ইউনিয়নটা তৈরি হয়েছে, এই ইউনিয়নটা যদি স্বচ্ছ থাকে বা সবাই মিলে আমরা একসাথে থাকি, তা আমরা মালিকদের সাথে আলোচনা করে অনেক কিছু এগিয়ে যেতে পারবো। আমরা এমন একটা সংগঠনের আজের অনুষ্ঠানে এসেছি, এই সংগঠনটা শুধু শ্রমিকদের নিয়ে চিন্তা করে এটা নয়, শ্রমিক, উদ্যোগপতি এবং দেশ তিনটে বিষয় নিয়ে আলোচনা করে, মানে চিন্তা করে। আমরা কিন্তু স্যার প্রেসের লোকের জায়গা চালু স্যার, স্যার প্রেসের লোকের ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। স্যার এখানে আসুন না, আমি আমার সাথে আছেন ডায়মন্ডহারবার 1 নম্বর ব্লকের বিএমএসের সেক্রেটারি সপ্তর্ষি হালদার। দাদা নমস্কার। নমস্কার দাদা, আজকে আপনাদের এই যে অনুষ্ঠানটা আমরা দেখলাম, সেটা হচ্ছে বিএমএসের একটা বাৎসরিক এটা একটা অনুষ্ঠান। 1955 সালে 23শে জুলাই আজকের দিনে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশের ভোপালে আমাদের এই সংঘের বিএমএসের প্রতিষ্ঠা হয়েছিল। দত্তপদ সিংজি উনি প্রতিষ্ঠা করেছেন। এই যে আজকের দিনের যে আমরা অনুষ্ঠানটা দেখলাম, তো আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের মূল কাজ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে ভালোবাসা, দেশের উন্নতি করা। দেশকে, আমাদের দেশ যদি ভারতবর্ষকে বিশ্বগুরু করতে চাই, বড় পরম বৈভবশালী করতে চাই, তাহলে আমাদের দেশের সবচেয়ে প্রান্তিক শ্রেণী যে আছে, কারিগর আছে, সেটা হচ্ছে শ্রমিক। শ্রমিকের যদি জীবনযাত্রাকে উন্নত করা যায়, শ্রমিকদের যদি জীবনের মান উন্নতি করা যায়, তাহলে আমাদের রাজ্যের উদ্যোগপতিরা আসবে, উদ্যোগপতি এলে আমাদের রাজ্যেরও উন্নতি হবে। দক্ষিণ 24 পরগনার সবথেকে বড় সমুদ্র উপকূলের মধ্যে একটা রয়েছে ডায়মন্ডহারবার, সেকেন্ড হচ্ছে কাকদ্বীপ, আর এর পরেই এখানে চলে যাচ্ছে সুন্দরবন। সুতরাং এই জায়গাগুলোর উন্নতির ব্যাপারে আপনার কি মতামত? ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা শুধু ভারত মাতা যে সারা বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ আসনের দাবিদার, তা সেটা এই ক্ষুদ্র ক্ষুদ্র যে স্থানগুলো রয়েছে সেখানকার যদি সঠিক উন্নয়ন করা যায় বা সঠিক উন্নয়ন করা সম্ভব হয়, তাহলেই ভারত মাতা আমাদের বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ আসন গ্রহণ করতে পারেন। তা